চ্যাপ্টার ১৪৩ দ্য ফুল এর রিয়েল টাইম ট্রান্সলেটর। ছোট্ট শুটিং রেঞ্জের ভেতরে পায়চারি করতে করতে ক্লাইন গভীরভাবে ভাবছিল সিয়ার পাথওয়ে নিয়ে চার্চ অফ এভারনাইট আসলে কি চাইছে সেটাই সে বোঝার চেষ্টা করছিল। তারা কি চায় না নাইট হকস এই পাথওয়েটা বেছে নিক, নাকি তারা চায় না বিয়ন্ডাররা এই পাথওয়ে দিয়ে শক্তিশালী হয়ে উঠুক? সেই কারণেই কি তারা শুধু সিকোয়েন্স 9 সিয়ারের কথা প্রকাশ করেছে, যেটা পরিষ্কারভাবেই একটা সাপোর্ট টাইপ? ক্যাপ্টেনও তো বলেছিল যে পরবর্তী রেসিপিগুলো হয়তো হোলি ক্যাথেড্রালের কাছে থাকতে পারে। না, আমি যে কনফিডেন্সিয়াল ফাইলটা পড়েছি সেখানে তো তারা সিকোয়েন্স 8 আর 7-এর পোষণের নামগুলো পর্যন্ত দেয়নি। তারা শুধু প্রত্যেকটা সিকোয়েন্সের লড়াইয়ের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছে। তার মানে হলো চার্চ যে আসলে আসল ফর্মুলাগুলো লুকিয়ে রেখেছে সেটা তারা তাদের অধীনস্থ কাউকে বুঝতে দিতে চায় না। এমন কি কোনো সম্ভাবনা আছে যে নাইট হক্সরা এই পাথওয়েটা বেছে নেবে, তারা অ্যান্টিগোনাস পরিবারের হয়ে প্রতিহিংসাপরায়ণ আত্মা হয়ে উঠতে পারে? আর সেই জন্যই কি চার্চের ওপরমহল থেকে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? হঠাৎ করেই চার্চের ওই ওপরমহলের প্রতি ক্লাইনের মনের ভেতর তীব্র একটা সন্দেহ দানা বেঁধে উঠল। এক ধরনের গভীর সতর্কতা আর হুঁশিয়ারি অনুভব করল সে। ক্লাউন হওয়ার জন্য সে যে স্পেশাল অ্যাপ্লিকেশনটা প্রকাশ্যে জমা দেওয়ার কথা ভেবেছিল সেটা দেওয়া ঠিক হবে কিনা তা নিয়ে সে নতুন করে ভাবতে শুরু করল। এর পেছনে যদি ভয়ঙ্কর কোনো গোপন সত্যি লুকিয়ে থাকে তাহলে এই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার মানে তো নিজের পায়ে কুড়াল মারা। সত্যি কথা বলতে কি, আমাকে যদি কড়া কোনো ইনভেস্টিগেশনের মুখে পড়তে হয় তাহলে আমার জন্য সেটা মোটেও ভালো কিছু হবে না। কিন্তু টিংগেন ব্রান্স তো ইতোমধ্যেই ক্লাউনের ফোষণের ফর্মুলাটা চার্চের হাতে তুলে দিয়েছে। যে কোনো সিআর এটা জানতে পারলে সে তো সামনের দিকে এগোতেই চাইবে। এটাই তো স্বাভাবিক, তাই না? সিকোয়েন্স 8 এখনও বেশ নিচু সারির একটা সিকোয়েন্স হিসেবেই ধরা হয়, কাজেই এটা নিয়ে খুব বেশি শোরগোল পড়ার কথা নয়। একমাত্র সমস্যাটা হলো পোষণটা পুরোপুরি হজম করে স্পেশাল অ্যাপ্লিকেশন জমা দিতে আমার মাত্র 1 মাস সময় লাগবে। ওপর মহলের লোকজন যদি অ্যাক্টিং মেথড সম্পর্কে আগে থেকেই জেনে থাকে তাহলে আমি কি করেছি সেটা তারা সঙ্গে সঙ্গেই বুঝে ফেলবে। অবশ্য আমার কাছে একটা ভালো অজুহাত আছে। স্পিরিট মিডিয়াম ডালিকে তো আমি চিনি, আর মিস্ট্রি প্রায়ারের নিয়মকানুন অক্ষরে অক্ষরে মেনে চলা ওল্ড নীল আমার বন্ধু। আমি যদি বলি যে ওদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েই আমি অ্যাক্টিং মেথডটা আরও নিখুঁত করেছি, তাহলে সেটা বিশ্বাস করানো খুব একটা কঠিন হওয়ার কথা নয়। হ্যাঁ, ডালি পর্যন্ত ওপর মহলের নজরে পড়েছিল 3 বছরে সিকোয়েন্স 7 পোষণ হজম করার লক্ষণ দেখানোর পর, আর এখন তো তাকে ভবিষ্যতের আর্চবিশপ হওয়ার জন্য তৈরি করা হচ্ছে। ক্লাউন স্টেজে থাকা অবস্থায় আমাকে নিয়ে তাদের খুব একটা মাথা ঘামানোর কথা নয়। অবশ্য আমি যদি কয়েক মাসের মধ্যেই ক্লাউনের পোষণ পুরোপুরি হজম করে ফেলি আর তারা যদি নিশ্চিত হয়ে যায় যে আমি সত্যি অ্যাক্টিং মেথড পুরোপুরি আয়ত্ত করে ফেলেছি, তাহলে ব্যাপারটা অন্যরকম হতে পারে। তার মানে দাঁড়াচ্ছে ক্লাউন পোষণের জন্য অ্যাপ্লিকেশন করাটা খুব বেশি ঝুঁকির কাজ হবে না। আমি আমার প্ল্যান অনুযায়ী এগোতেই পারি, তবে ভবিষ্যতে এই ব্যাপারটা নিয়ে আমাকে বেশ সতর্ক থাকতে হবে। দীর্ঘশ্বাস ফেলল ক্লাইন। আমাকে একটু একটু করেই এগোতে হবে। বাড়িতে ফিরে একটা ডিভাইন করে দেখতে হবে। ক্লাইন নিজের চিন্তাভাবনাগুলোকে গুছিয়ে নিল। তারপর হোলস্টার থেকে নিজের রিভলভারটা বের করে তার দৈনন্দিন শুটিং প্র্যাকটিস আর অস্ত্র পরিষ্কারের কাজে মন দিল। ওর স্কুল জীবনের বন্ধু ওয়েলচ ম্যাকভার্নের কাছ থেকে পাওয়া রিভলভারটার মান ছিল ওর ধারণার চেয়েও ভালো। আশ্চর্যের কিছু নেই যে এটা বেশ লম্বা সময় ধরেই টিকবে। অবশ্য ডান স্মিথ আর লিওনার্ড মিচেলকে একটা ধন্যবাদ দিতেই হয়, কারণ রিভলভার কিভাবে মেনটেন করতে হয় সেটা তো ওরাই ওকে শিখিয়েছে। সত্যি বলতে কি, এটা যদি নষ্টও হয়ে যায় তাহলেও খুব একটা যায় আসে না। এগুলোর জন্য তো আমি অনায়াসেই ক্ষতিপূরণ চাইতে পারি। ক্লাইন টার্গেটের দিকে একবার তাকালো, তারপর রিভলভারটা সরিয়ে রেখে শুটিং ক্লাব থেকে বেরিয়ে এলো। পাবলিক ট্রান্সপোর্টে চড়ে 2 নম্বর ড্যাফোডিল স্ট্রিটের বাড়ির দিকে রওনা দিল সে। গন্তব্যে পৌঁছানোর ঠিক আগে সে দেখল তার দরজার সামনে এক তরুণী অস্থিরভাবে পায়চারি করছে। মেয়েটির পরনে ছিল নীল রঙের লেস দেওয়া একটা পোশাক আর মাথায় একটা হালকা জালের টুপি। সে ছিল মেলিসা মোরেত্তির ক্লাসমেট এলিজাবেথ। ওর চেহারায় একটা মিষ্টি গোলগাল ভাব আছে। ক্লাইনকে আসতে দেখেই সে দ্রুত এগিয়ে এলো, মাথা থেকে টুপিটা খুলে ফেলল, আর তখনই তার হাসি খুশি চেহারাটা বেরিয়ে পড়ল। 2 সেকেন্ডের জন্য সে একটু থামল, তারপর মুখে একটা হাসি ফুটিয়ে তুলল। গুড আফটারনুন মিস্টার মোরেত্তি। আমার তো মনে হচ্ছে আপনি এইমাত্র লামুড টাউন থেকে ফিরলেন, তাই না? দুঃখিত, আমি তো সকালেই ফিরে এসেছি। ক্লাইন মুচকি হাসল। না, আমি জাউটল্যান্ড স্ট্রিট থেকে আসছি। হ্যাঁ, উত্তরটা একেবারে খাঁটি সত্যি ছিল। সে মনে মনে হাসল। এলিজাবেথ মুহূর্তের জন্য একটু থমকে গেল, তারপর দারুণ উত্তেজনার সাথে বলল, ঠিক আছে, আমার আন্দাজটা ভুল ছিল। আমি আসলে আপনাকে খুঁজতে এসেছিলাম এটা বলার জন্য যে গত রাতে আমি আর ওই দুঃস্বপ্নটা দেখিনি। কালো বর্ম পরা নাইটকে নিয়ে আমি আর কোনো স্বপ্ন দেখিনি। আপনার ডিভাইন করার রেজাল্টের সাথে এটা একেবারে হুবহু মিলে গেছে। মিলবে না মানে? সিল্ড আর্টিফ্যাক্ট 30782 দিয়ে ওই প্রেতাত্মাটাকে তো পুরোপুরি পিউরিফাই করে ফেলা হয়েছে। আমি নিজে সেখানে থাকলেও ওর আত্মাকে চ্যানেল করতে পারতাম না,
আর তোমার স্বপ্নের কথা তো ছেড়েই দাও, ক্লায়েন্ট হাসল। তারপর খুব শান্ত গলায় উত্তর দিল, আমি খুব খুশি যে তুমি তোমার ঝামেলা থেকে মুক্তি পেয়েছ। গতকাল আমার ডিভাইন করার ফল দেখেও আমি বেশ সন্তুষ্ট। ধন্যবাদ আপনাকে, আরও একবার অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমাকে এখন যেতে হবে, বিকেলে আমার এখনও পড়াশোনা আছে। বাই বাই মিস্টার মোরেত্তি, সময় পেলে আমি মেলিসার সাথে দেখা করতে আসব। এলিজাবেথ রাস্তার পাশ থেকে একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে বেশ আনন্দ নিয়েই চলে গেল। ঘোড়ার গাড়িটা যখন সামনের দিকে এগোতে শুরু করল, সে হাসিমুখে বেশ গর্বের সাথেই ভাবল, মেলিসা নিশ্চয়ই জানে না তার ভাই আসলে কতটা দারুণ। মনে হচ্ছে একটু আগে আমি যে ব্যাখ্যাটা দিলাম সেটা একেবারেই কাজে লাগেনি। অল্প বয়সী মেয়েরা আসলে নিজেদের অনুমান আর মনের ভেতরে বানিয়ে নেওয়া সত্যিটাকেই বেশি বিশ্বাস করতে ভালোবাসে। এলিজাবেথকে ঘোড়ার গাড়িতে উঠতে দেখে ক্লায়েন্ট নিজের বাড়ির দরজা খুলল, তারপর সোজা নিজের ঘরে গিয়ে ঢুকল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সে গত এক সপ্তাহে ঘটে যাওয়া সব ঘটনাগুলো এক জায়গায় গুছিয়ে ভাবতে শুরু করল। এর মধ্যে সেই প্রশ্নগুলোও ছিল যেগুলোর উত্তর সে এখনও খুঁজে পায়নি। পুরো কাজটা শেষ করার পর সে তার নিজের লেখা নোটগুলো পুড়িয়ে ফেলল। তারপর পকেট থেকে নিজের ঘড়িটা বের করে ডালাটা খুলল। 2:30 বাজে, তার মানে হাতে এখনও 15 মিনিট সময় আছে। এখনও বেশ খানিকটা সময় আছে দেখে ক্লায়েন্ট তার সবচেয়ে পুরনো স্যুটটা গায়ে চাপাল। তারপর আয়রন ক্রস স্ট্রিটের স্মিরিন বেকারির দিকে হাঁটা ধরল, মিস ওয়েন্ডি স্মিরিনের কাছ থেকে 1 কাপ মিষ্টি আইসড টি কেনার জন্য। ফেরার পথে সে তার পানীয়টুকু শেষ করল। তারপর ঠিক 2:45 সময় স্পিরিচুয়ালিটির একটা দেওয়াল তুলে নিজের ঘরটাকে সিল করে দিল। এরপর সে উল্টো দিকে 4 পা ঘুরে সেই ধূসর কুয়াশার ওপরের জগতে গিয়ে প্রবেশ করল। সেই শান্ত প্রাচীন প্রাসাদের ভেতরে ক্লায়েন্ট 0 থেকে 1 টুকরো ছাগলের চামড়া তৈরি করল। তারপর ডিভাইন করার জন্য তাতে একটা বাক্য লিখল, নাইট হক্সের মাধ্যমেই আমার ক্লাউন পোষণটা পাওয়া উচিত। কলমটা নিচে রেখে সে তার কবজিতে জড়ানো স্পিরিট পেন্ডুলামটার প্যাঁচ খুলল। বাঁ হাত দিয়ে পেন্ডুলামটা শক্ত করে ধরল সে, যাতে পোখরাজ পাথরটা ঠিক ওই কাগজের টুকরোর ওপর ঝুলতে থাকে। সে বাক্যটা 7 বার উচ্চারণ করল। তার চোখের দৃষ্টি গাঢ় হয়ে এল আর হাতের পেন্ডুলামটা ধীরে ধীরে ঘুরতে শুরু করল। এটা ঘড়ির কাঁটার দিকেই ঘুরছিল। এটা একটা পজিটিভ উত্তর, তার মানে আমার সিদ্ধান্তটা ঠিকই আছে। কিন্তু ক্লাউনের পরের সিকোয়েন্সগুলোর জন্য এখনই কিছু বলাটা বেশ কঠিন হবে। আমাকে সিরিয়াসলি আমার ট্যাট ক্লাবের উন্নতি করতে হবে। ক্লায়েন্ট তার উত্তরটা পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আবারও একবার ডিভাইন করে নিল। এরপর সে হাত বাড়িয়ে সূর্যকে নির্দেশ করা গাঢ় লাল রঙের তারাটার ওপর চাপ দিল। সে সিটি অফ সিলভারের ওই তরুণকে একটু আগেই এখানে নিয়ে আসতে চাইছিল। সে জানতে চাইল এই জগতে যা যা ঘটেছে সে কি তা ওই 6 সদস্যের কাউন্সিলের কাছে প্রকাশ করে দিয়েছে। যদি সে না করে থাকে তাহলে ক্লায়েন্ট তাকে এমন একটা ভালো উপায় বলে দেবে যাতে সে সহজেই বুঝতে পারে যে গ্যাদারিংগুলো ঠিক কখন শুরু হবে। সিটি অফ সিলভারে বার্গ পরিবারের একটা ঘরের ভেতর। ডেরিক বার্গ তার বিছানার পাশে চুপচাপ বসেছিল, মিস্টার ফুলের ডাকের অপেক্ষায়। কারো কাছাকাছি যাওয়া এড়াতে সে ফিরে আসার পর থেকে একবারের জন্য বাড়ি থেকে বের হয়নি। তার ঘরে থাকা প্রায় সব খাবারই সে শেষ করে ফেলেছিল। ক্ষুধার কষ্ট সহ্য করে আর নিজের পেটের গুড়গুড় শব্দ শুনতে শুনতে ডেরিকের মনে হচ্ছিল সে যেন একটা জ্যান্ত লাশ হয়ে কোনো এক অন্ধকার প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে। তারপরও সে চুপচাপ বসেই রইল, একবারও উঠে দাঁড়াল না। ঠিক সেই মুহূর্তে সে দেখতে পেল বাতাসে একটা গাঢ় লাল রং ছড়িয়ে পড়ছে আর চোখের পলকে সেটা তাকে গিলে ফেলল। সেই ধূসর, সীমাহীন, ঠান্ডা আর একাকী জগৎটা আরও একবার তার চোখের সামনে ভেসে উঠল। সম্মানের আসনে বসে থাকা দোফুল, যাকে ঘন কুয়াশা ঢেকে রেখেছিল, তিনি আবারও তার সামনে নিজেকে প্রকাশ করলেন। ক্লায়েন্ট বেশ সন্তুষ্ট হল যে তার ডাকে কোনো বাধা আসেনি। সে এটাও নিশ্চিত হল যে ছেলেটি এই মুহূর্তে কোনো বিপদের মধ্যে নেই। সান, আমাদের আবার দেখা হল, জটুন ভাষা ব্যবহার করে হাসি মুখে বলল সে। যা ঘটল তাতে ডেরিক বেশ অবাকই হল। সে তার মাথাটা নিচু করে ফেলল। আপনি এমন একজন ফুল যিনি নিজের কথা রাখেন। বাকি সদস্যরা একটু পরেই চলে আসবে। তার আগে আমি তোমার সাথে কয়েকটা ব্যাপার একটু নিশ্চিত করে নিতে চাই। ক্লায়েন্ট এবার লোয়েন ভাষা ব্যবহার করল, কিন্তু এই রহস্যময় স্পেসটাকে সে নির্দেশ দিল যেন তার কথাগুলোকে জটুন ভাষায় ট্রান্সলেট করে দেওয়া হয়। কথাগুলো বাতাসে প্রতিধ্বনিত হয়ে ডেরিকের কানে জটুন ভাষাতেই পৌঁছাল। সে বেশ কৌতূহল নিয়েই জিজ্ঞেস করল, কি ব্যাপার? যাই হোক, যেহেতু এখন আমি জটুন ভাষার ওপর কিছুটা হলেও দখল এনেছি, তাই ধূসর কুয়াশার ওপরের এই রহস্যময় স্পেসটা আমার যে কোনো কথা রিয়েল টাইমে ট্রান্সলেট করে দিতে পারবে। তার মানে হল সান যা বলছে সেটা জাস্টিস আর দ্য হ্যাংডম্যান বুঝতে পারবে কিনা তা নিয়ে আমাকে আর চিন্তা করতে হবে না। দীর্ঘশ্বাস ফেলল ক্লায়েন্ট। আমার মতো একজন বসকে কেন এত হাড়ভাঙা খাটুনি খাটতে হয়? ক্লায়েন্ট তার নাকের মাঝখানটা একটু চিমটি কাটল। সে হাসল আর মাথা নাড়ল। আমি তোমাকে আমার নাম জপ করার অনুমতি দিচ্ছি। আমি তোমাকে এখন যে মন্ত্রগুলো বলবো সেগুলো ভালো করে মনে রেখো। দ্য ফুল যে এই যুগের নয়,
ধূসর কুয়াশার ওপরে থাকা রহস্যময় শাসক, দ্য কিং অফ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, যার হাতে রয়েছে সৌভাগ্য। কথাগুলো শুনে ডেরিকের চোখের মনি ছোট হয়ে এলো, কিন্তু সে একটুও অন্যমনস্ক হওয়ার সাহস পেল না। সে মনের ভেতর মন্ত্রটা বারবার জপ করল, তারপর ফুলের কাছ থেকে সেটা ঠিক আছে কি না তা নিশ্চিত করে নিল। তুমি যখনই সিটি অফ সিলভারে ফিরে যাবে, তখন তোমাকে একটা সাধারণ রিচুয়াল মেনে আমার নাম জপ করতে হবে। আমি তোমাকে ভবিষ্যতের গ্যাদারিংগুলোর জন্য আগে থেকেই জানিয়ে দেব। অন্য দিনগুলোতে তোমাকে এটা নিয়ে খুব বেশি ভাবতে হবে না, আর কাউকে এড়িয়ে চলারও দরকার নেই। যখনই তুমি আমার নোটিফিকেশন পাবে, 1000 বার হৃৎস্পন্দন হওয়ার আগেই তুমি নিজেকে সবার কাছ থেকে আলাদা করে নেবে। ক্লাইন বেশ অনেকক্ষণ ধরে যে পদ্ধতিটার কথা ভাবছিল সেটাই তাকে জানিয়ে দিল। এটা মূলত প্রার্থনারই একটা উত্তর ছিল। যেহেতু তাকে সিটি অফ সিলভারের পরিস্থিতির কথা মাথায় রাখতে হচ্ছিল, আর সেই সাথে সময় বাঁচানোরও দরকার ছিল, তাই ক্লাইন রিচুয়ালের বাকি ধাপগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল, কারণ এটা ছিল সরাসরি তার প্রতিই করা একটা আবেদন। 1000 বার হৃৎস্পন্দন? ডেরিক বিড়বিড় করে নিজেকেই বলল। ক্লাইন ট্যাট ক্লাবের সাধারণ ধারণাটা ডেরিককে বুঝিয়ে বলল, তারপর পকেট থেকে নিজের ঘড়িটা বের করে সময়টা দেখে নিল। ডেরিক কিছুক্ষণের জন্য পাথর হয়ে গেল, তার চোখ অজান্তেই ওই বিস্ময়কর বস্তুটার দিকে আটকে রইল। যখন 3টে বাজতে চলল, ক্লাইন হাত বাড়িয়ে জাস্টিস আর দ্য হ্যাংড ম্যানকে নির্দেশ করা গাঢ় লাল তারাগুলোর ওপর চাপ দিল। এই দৃশ্য দেখার সময় ডেরিকের চোখের পলক পর্যন্ত পড়ল না। সে দেখতে পেল তার ঠিক উল্টো দিকে আর পাশে আলোর একটা বিচ্ছুরণ ঘটল, আর সেই আলোর ভেতর থেকে দুটো অস্পষ্ট অবয়ব বেরিয়ে এল। অড্রে হল তার চারপাশটা একটু জরিপ করে নিল, আর হঠাৎ করেই থমকে গেল। ঠিক তখনই সে মিস্টার ফুলের সেই চিরচেনা শান্ত কণ্ঠস্বর শুনতে পেল। এ হল আমাদের সবচেয়ে নতুন সদস্য, তার কোড নেম হল সান। এ হল মিস জাস্টিস, আর ওদিকে আছে মিস্টার হ্যাংডম্যান। নতুন সদস্য? অড্রে প্রথমে বেশ চমকে উঠেছিল, কিন্তু পরক্ষণেই তার সেই চমক আনন্দে বদলে গেল। ট্যারেট ক্লাবের এই অগ্রগতি দেখে সে ভীষণ রোমাঞ্চিত বোধ করছিল। ওর মনে হচ্ছিল ও যেন কোনো গল্পের প্রধান চরিত্র। দ্য হ্যাংডম্যান আলজার উইলসন তার কপালে ভাঁজ ফেলল। দ্য ফুল যে এত হুট করে নতুন একজন সদস্যকে এভাবে টেনে আনবে, সেটা নিয়ে সে একটু বিরক্তই হল। অন্তত আমাদের তো একবার বলা উচিত ছিল, কিন্তু মিস্টার ফুলের মতো এত বড় মাপের একজন মানুষের তো আর আমাদের অনুভূতির কথা মাথায় রাখার কোনো দরকার নেই। চরম হতাশা নিয়ে কথাটা ভাবল সে। তারপর জাস্টিস আর সানকে খুব সাধারণভাবে একটু অভিবাদন জানাল। এই ছোট্ট সময়ের মধ্যেই অড্রে তার স্পেকটেটর স্টেটে প্রবেশ করল, আর সবচেয়ে নতুন সদস্য সানের দিকে খুব গভীরভাবে নজর রাখল। ছেলেটা বেশ অল্প বয়সী হবে, ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে ও একটু নার্ভাস আর নিজেকে গুটিয়ে রেখেছে, তবে শেষমেশ ও বেশ সহ্য করার মতো একটা নীরবতা বজায় রেখেছে, যা দেখে মনে হচ্ছে একটা একাকী নেকড়ে, হ্যাঁ একদম একটা লোন উলফ, অড্রে ভাবল। তারপর ব্রোঞ্জের লম্বা টেবিলটার শেষ মাথায় বসে থাকা তো ফুলের দিকে সে তার দৃষ্টি ঘোরাল। সে দারুণ আনন্দের সাথে বলে উঠল, মিস্টার ফুল, আমি সম্রাট রোজেল গুস্তাভের ডায়েরির আরও 2টো পাতা জোগাড় করেছি।